স্যামসাং গ্যালাক্সি S22 এই স্মার্টফোনটা এখন যদি সেকেন্ড হ্যান্ড মার্কেটে আপনি কিনতে যান তাহলে 40 থেকে 45,000 টাকা আপনাকে খরচ করতে হতে পারে। কিন্তু কথা হলো এই সেম ডিজাইনেরই অলমোস্ট সেম স্পেসিফিকেশনে আপনি কিন্তু S21 পেতে পারেন, যেটা আন্ডার 30K, অর্থাৎ 30,000 টাকার কমেও আপনি ওই ফোনটা পেতে পারেন। তো 10,000 টাকা বেশি দিয়ে এটা কি কেনা উচিত হবে কিনা, বা এইটার সাথে আসলে ওইটা কতটুকু ইমপ্রুভমেন্ট স্যামসাং করেছে, বা এই মুহূর্তে এইটা আসলে কেনা কতটুকু যুক্তিযুক্ত একটা সেকেন্ড হ্যান্ড ফোন হিসেবে 40-45,000 টাকায়। কারণ এই বাজেটে আপনি পিক্সেল 7 পেতে পারেন, 6 Pro পেতে পারেন, এছাড়া আরও অনেক ফোন পেতে পারেন। তো এটা আসলে আপনার কনসিডার করা উচিত হবে কিনা, বা এই স্মার্টফোনটা বেসিক্যালি কাদের জন্য বানানো হয়েছে বা কাদের জন্য আসলে এই মুহূর্তে সুইটেবল হবে সেইটা একদম ক্লিয়ারলি বলতে পারবো। কারণ এটা আমি আমার ডেইলি ড্রাইভার হিসেবে ব্যবহার করতেছি, এবং ব্যবহার করতে যে এইটার বেশ কিছু কারণে আমি এইটার পুরো ফ্যান হয়ে গেছি, এবং সামান্য দু একটা কারণে এটা থেকে আমি শেখাও খেয়েছি। তো সেই সব বিস্তারিত একদম খুঁটিনাটি আপনাদেরকে বলবো। তবে তার আগে জানিয়ে দিই, আপনারা যদি এই স্মার্টফোনটা বা যে কোনো ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ প্রিয়ন ফোন কিনতে চান তাহলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন MK মোবাইল পয়েন্টে। তাদের শোরুমের ঠিকানা, ফেসবুকের লিঙ্ক এবং ফোন নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। এবং আপনারা যদি এই মুহূর্তে ফোন নাও কিনতে চান, পরে যদি এক্সচেঞ্জ করতে চান, তাহলে তাদের ফেসবুকের লিঙ্কটা দেওয়া আছে এবং গ্রুপটা দেওয়া আছে, সেখানে যোগ হয়ে থাকতে পারেন, লাইক দিয়ে রাখতে পারেন। তাহলে হবে কি, ইন ফিউচারে যখন তারা আসলে কোনো প্রমোশন বা কোনো অফার দিবে, কোনো অ্যাভেলেবিলিটি থাকবে, সেটা কিন্তু আপনারা জেনে ফেলতে পারবেন, এবং সেই মুহূর্তে চাইলে আপনারা কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করে এক্সচেঞ্জও করে নিতে পারবেন। তো প্রথমে এটা ডিজাইন স্পেসিফিক ওয়াইজ কি অফার করতেছে এবং S21 এর থেকে এটা আসলে কতটুকু এগিয়ে, চলুন সেটা দেখে নিই। এটার ফ্রন্টে আপনি 6.1 ইঞ্চ একটা ডায়নামিক 2x অ্যামোলেড ডিসপ্লে পাবেন। তো এই ডিসপ্লেটার কথা যদি মানে স্পেসিফিক্যালি বলা হয়, তো এইটা আসলে এত ভালো একটা ডিসপ্লে, মানে এইটা যদি আপনি ব্যবহার করেন বা এই ডিসপ্লেটা আপনি দেখেন তাহলে নিশ্চিত প্রেমে পড়ে যাবেন। এবং এরপরে আসলে এইরকম এই 2x অ্যামোলেড ডিসপ্লে ছাড়া অন্য কোনো স্মার্টফোনের ডিসপ্লে আপনার লিটারেলি ভালোই লাগবে না। এবং এই সেম কোয়ালিটি ডিসপ্লে কিন্তু আপনি S21 পাচ্ছেন, বাট সেটাতে একটু বিগার ডিসপ্লে, বাট এটাতে আসলে 6.1 ইঞ্চ। তো এখন যারা আসলে কম্প্যাক্ট ফোন পছন্দ করেন, ছোট ফোন পছন্দ করেন, তাদের জন্য আসলে 6.1 ইঞ্চ একটা স্মার্টফোন বা 1 ইঞ্চ ডিসপ্লে কিন্তু মোর দ্যান ইনাফ। এবং এটা কিন্তু পুরো সিমেট্রিক বেজেল এবং লিটারলি ছোট্ট একটা পাঞ্চ হোল থাকার কারণে টোটালি স্মার্টফোনটাকে একটা ডিসপ্লের স্মার্টফোন মনে হয়, এবং ভেরি প্রিমিয়াম একটা ডিসপ্লে। এটার যে কালার, এটার যে ভিউইং এক্সপিরিয়েন্স, সেটা আসলে অন্য লেভেলের। তবে এই ডিসপ্লেটার যে ব্রাইটনেস, যে স্পেসিফিকেশন, এই সেম জিনিসই কিন্তু S21 আছে। সো ডিসপ্লেতে এখানে আহামরি কোনো আপনি পরিবর্তন দেখতে পারবেন না, বাট এটা একটা সুপার কোয়ালিটির ডিসপ্লে, এটা ফর শিওর আপনাকে মাথায় রাখতে হবে। এবং এটা কিন্তু প্রোটেক্ট করতেছে গরিলা গ্লাস ভিক্টাস প্লাস। সো সেটা S21 এর থেকেও একটু বেটার প্রোটেকশন রয়েছে। এবং এটার ফ্রন্টে আপনি একটা সেলফি ক্যামেরা কাট আউট পাবেন, যেখানে 10 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে। তো এই ক্যামেরা কাট আউটটা খুবই ছোট একটা কাট আউট, এবং এটা সেলফি ক্যামেরা যে সেন্সরটা সেটা কিন্তু S21-এও সেম এবং S22-তেও সেম। সো সিমিলার কোয়ালিটির একটা সেলফি ক্যামেরার এক্সপিরিয়েন্স পাবেন, সেটা আসলে ক্যামেরা সেকশনে একদম ডিটেল বলবো। এবং এটার যে নিচের দিকে দেখেন তাহলে এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট পাবেন, যেটা দিয়ে আসলে এটা আনলক করার ক্ষেত্রে আপনাকে আসলে কোনো প্রকার প্যারা খেতে হবে না। খুবই ফাস্ট এবং অ্যাকুরেট একটা এটা সেন্সর, এবং এটা নিয়ে আসলে কোনো প্রকার কমপ্লেন নাই, যেমনটা আমার S20-তেও ছিল না। এইটা একই জিনিস এবং একই রকমের কাজ করে, খুবই রিলায়েবল একটা সেন্সর, এবং এটার পজিশনটাও খুব সুন্দর একটা জায়গায়। তো সেটা নিয়ে আসলে কোনো কমপ্লেন নাই। এবং এটা যদি ব্যাকে দেখেন তাহলে এখানে 3টা ক্যামেরা সেন্সর, সাথে একটা ক্যামেরা বাম্প। এই সেম ক্যামেরা বাম্প কিন্তু আপনি S21-এও দেখতে পাবেন, এবং এখানে জাস্ট ক্যামেরাতে তারা একটু পরিবর্তন এনেছে। এটার যে মেইন সেন্সর সেটা হলো 50 মেগাপিক্সেলের সেন্সর, এবং তারপরে যে টেলিফটো লেন্স 70 mm এর, এই টেলিফটো লেন্সটা মূলত 10 মেগাপিক্সেলের। তো এর আগে যে S21 ছিল সেখানে আসলে এই টেলিফটো লেন্সের জায়গায় 29 mm এর একটা সেন্সর তারা ব্যবহার করেছিল। সো এখানে ফোকাল লেন্থটা অনেক বেশি, যেটা আসলে পোর্ট্রেট তোলার ক্ষেত্রে ভেরি হ্যান্ডি হয়ে থাকে। সেটা আসলে ইনডেপথ আমি ক্যামেরা সেকশনে বলছি। এবং আলট্রা ওয়াইড একটা সেন্সর আছে, সেটা হলো 12 মেগাপিক্সেলের, এবং এই সেম জিনিস কিন্তু S21-এই আছে। তো সেখানে আসলে কোনো পরিবর্তন আপনি দেখবেন না। বাট এখানে ব্যাক সাইডে একটা ডিজাইনে বড় ধরনের পরিবর্তন এসেছে, সেটা হচ্ছে যে S21-এর যে ব্যাক সাইডটা, সেটাতে কিন্তু এখানে কার্ভ একটা ব্যাক ছিল, এবং সেটা প্লাস্টিকের ব্যাক ছিল, এবং সেটা খুব প্রিমিয়াম কোয়ালিটির ছিল। বাট এইটার ফ্ল্যাট ডিজাইন হওয়ার কারণে এটা আসলে সুপারিয়ার এবং ভেরি ফিউচারিস্টিক একটা ডিজাইন লাগে। এই মুহূর্তে সব ফোনই কিন্তু একটা এরকম ফ্ল্যাট ডিজাইনে যাচ্ছে, যে কারণে এটা আসলে একটা আপ টু ডেট ডিজাইন। এবং এইটার ব্যাকেও কিন্তু গরিলা গ্লাস ভিক্টাস প্লাস, এবং এই গ্লাসটা ফ্রস্টেড গ্লাস এবং খুব প্রিমিয়াম একটা গ্লাস, এবং S21-এর থেকেও
বেশি প্রিমিয়াম একটা ডিজাইন, বাট এটাতে একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে এটা ধরতে ওই লেভেলের কমফোর্টেবল লাগে না যেমনটা S21-এ লাগে, কারণ এটা যে অ্যালুমিনিয়ামের ফ্রেমটা রয়েছে সেই ফ্রেমটা কিন্তু ফ্ল্যাট হওয়ার কারণে হাতের মধ্যে কেমন একটু আনকমফোর্টেবল লাগে। সো এটা ইউজ করলে একটা কেসিং ইউজ করতে হবে, তাহলে আসলে এটা কমফোর্টেবল হবে, বাট ডিজাইন ওয়াইজ দেখতে এটা কিন্তু ফার্স্ট ক্লাস একটা স্মার্টফোন। এবং এটার ব্যাকে কিন্তু ওয়্যারলেস চার্জ সাপোর্ট করে, সেই সাথে সাথে এটাতে রিভার্স চার্জও আছে, সো সেখানে আসলে কোনো প্রকার কমতি নেই। এবং এটা যদি নিচে দেখেন তাহলে আপনি একদম বাম সাইড এখানে সিম স্লট দেখতে পাচ্ছেন, এখানে ডুয়াল সিম ব্যবহার করা যায়। এবং এটা যে ফাস্ট চার্জিং পোর্টটা দেখতে পাচ্ছেন টাইপ সি, সেটা কিন্তু 25 ওয়াট চার্জ করতে পারে। এবং সাথে একটা স্টিরিও স্পিকার আছে। তো এই স্টিরিও স্পিকারটা খুবই লাউড এবং সুপার কোয়ালিটির একটা সাউন্ড নিয়ে আসলে কারোর কোনো প্রকার কমপ্লেন হবে না। এবং এটা সাউন্ডটা এত সুন্দর এবং এত লাউড, যে কারণে এটার ডিসপ্লের সাথে এত সুন্দর একটা কম্বিনেশন এটাতে দেয়, সেটা হচ্ছে যে আপনি যদি এটাতে মিডিয়া কনজাম্পশন করতে চান, ফিল্ম দেখেন, ইউটিউব ভিডিও বা যে কোনো টাইপের ভিডিও বা যে কোনো টাইপের ইমেজ আপনি দেখেন, সুপার কোয়ালিটির একটা এক্সপিরিয়েন্স এটার মাধ্যমে পাওয়া যায়। সেটা আসলে এইটার কারণে এই ফোনটার প্রেমে পড়ে যেতে হয়, সেটা হচ্ছে ডিসপ্লে এবং সাউন্ড কোয়ালিটি। তুখা একটা মানে কি বলবো, যে টপ নচ কোয়ালিটির একটা এক্সপিরিয়েন্স এটার মাধ্যমে পাওয়া যায়। এবং তাছাড়া স্মার্টফোনটার ডান সাইডে উপরে ভলিউম বাটন, নিচে পাওয়ার বাটন, এবং বাম সাইডে দেখলে একদম ক্লিন, উপরেও কিন্তু ক্লিন। সো ভেরি ক্লিন এবং মিনিমালিস্টিক একটা ডিজাইন স্মার্টফোন, সেটা নিয়ে আসলে কমপ্লেন নাই। এবং যদি ডিজাইন ওয়াইজ স্পেসিফিক ওয়াইজ কথা বলেন তাহলে ডেফিনেটলি ইটস এ ভেরি গুড ফোন। আপনি 2023 সালে চোখ বুঝে কিনতে পারেন এবং আগামী 3-4 বছরেও 5 বছরেও কিন্তু এটা পুরাতন হওয়ার পসিবিলিটি কম, এত সুন্দর একটা ডিজাইন এবং স্পেসিফিক ওয়াইজ ফোন। এবং এটা যদি পারফরমেন্সে আসি, পারফরমেন্সের জন্য এটাতে কিন্তু ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 1 এর একটা প্রসেসর, যেটা 4 ন্যানোমিটারের ফেব্রিকেশন। তো এই প্রসেসরটা ফার্স্ট ক্লাস একটা প্রসেসর, পাওয়ার নিয়ে কোনো প্রকার কমপ্লেন আপনার থাকবে না। 2023 সালে এসে এত পাওয়ারফুল স্মার্টফোনের প্রসেসর আসলে স্মার্টফোনের প্রয়োজন হয় না, সেটা আসলে এটা ইউজ করলে বোঝা যায়। এত সুন্দর, এত স্মুথলি এই স্মার্টফোনটা রান করে, এবং এটাতে কিন্তু 8GB র্যাম পেয়ার করতেছে, সেই সাথে সাথে 1 UI। সো এই তিনটার কম্বিনেশনের কারণে এই স্মার্টফোনটা এত ভালো একটা এক্সপিরিয়েন্স আপনাকে দিবে। এবং এটা কিন্তু 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, সো সেটার জন্য ভেরি স্মুথ একটা এক্সপিরিয়েন্স অ্যানিমেশন এটার মাধ্যমে পাওয়া যায়। সো গেমিং করার ক্ষেত্রে সুপার কোয়ালিটির একটা এক্সপিরিয়েন্স পাবেন, ভিডিও কোয়ালিটি বা মিডিয়া কনজাম্পশন সব জায়গায়, সোশ্যাল মিডিয়া ব্রাউজ করা, স্ক্রোল করা, কোনো জায়গায় আসলে আপনাকে হতাশ করবে না, এত ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন, সেটা নিয়ে আসলে কমপ্লেন নাই। এবং এটা এত বেশি পাওয়ারফুল যে আগামী 4-5 বছরও এটা নিয়ে আসলে ইউজ করলে কোনো প্রকার স্লো আপনার কাছে মনে হবে না। সো পাওয়ারফুলের ক্ষেত্রে আমি এটা আগেও বলেছি যে স্মার্টফোনের প্রসেসর এতটা ম্যাচিউর লেভেলে চলে গেছে যে স্মার্টফোনে আসলে ওই লেভেলের পাওয়ার এখন আমাদের আসলে প্রয়োজন নেই। এখন আমাদের আসলে দরকার বেটার অপটিমাইজেশন, বেটার সফটওয়্যার প্রসেসিং দরকার, যেটা ক্যামেরার ক্ষেত্রে এবং পাওয়ারের ক্ষেত্রে, এবং বেটার অপটিমাইজেশন ব্যাটারির ক্ষেত্রে প্রয়োজন। সো সেটা নিয়ে আসলে এই স্মার্টফোনটাই পাওয়ারের ক্ষেত্রে কোনো প্রকার কমপ্লেন নাই, বাট একটা জায়গায় কমপ্লেন আছে, সেটা হচ্ছে এই স্মার্টফোনটা অনেক গরম হয়। এই প্রসেসরটা নিয়ে আমি দেখেছি যে অনেকেই বলে এই প্রসেসরটা গরম হয়। তো এই প্রসেসরের অন্য কোনো ফোন আমি আসলে এখন পর্যন্ত ব্যবহার করিনি, বাট এই স্মার্টফোনটা ব্যবহার করতে যেয়ে দেখেছি যে এটা আসলে অনেক গরম হয়। মোবাইল ডাটা ইউজ করেন, ভিডিও দেখেন, নর্মালি একটু গেম খেলেন, সোশ্যাল মিডিয়া ব্রাউজ করেন বা ক্যামেরা ইউজ করেন, আগুন হয়ে যায়। মানে এই স্মার্টফোনটা যখন আমি ইউজ করতেছিলাম, কারো কাছে আমার ছবি তুলতে দিচ্ছিলাম, তখন আসলে সে বলতেছে যে এত গরম কেন ফোনটা, মানে সবাই আসলে ফোনটা ধরলেই বলতেছিল যে ফোনটা গরম কেন। মানে এটা আসলে হিটিং ইস্যু আছে, এটা অনেক বেশি গরম হয়, সেটা আপনারা একটু মাথায় রাখবেন যারা কিনতে চান। এবং তাছাড়া আসলে এটাতে আর কোনো প্রকার কমপ্লেন আমার কাছে নাই। এবং এটা যদি ক্যামেরাতে আসি, তাহলে ক্যামেরাতে অন্য লেভেলের একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়, যেমনটা আমি S21-এও পেয়েছিলাম, একদম অলমোস্ট সিমিলার লেভেলের, বাট এখানে একটু ডিফারেন্স আছে। সেটা হচ্ছে যে আমি দেখেছি S21-এর থেকেও এটাতে একটু বেশি কালারফুল এবং বেশি সুন্দর আসলে ছবি প্রডিউস করে, বাট এরকম আহামলি লেভেলের পরিবর্তন নাই, যেটা দিয়ে যে ওইটা যদি কেউ ইউজ করেন তার জন্য এটা পরিবর্তন করা লাগবে বা এটাতে আসলে আপগ্রেড করবেন। বাট এটাতে একটা জিনিস ভালো লেগেছে আমার, সেটা হচ্ছে যে পোর্ট্রেটের ক্ষেত্রে। বাট পোর্ট্রেটের ক্ষেত্রে বলার আগে একটু দেখিয়ে দেয় যে আপনারা আসলে এটা দিয়ে আলট্রা ওয়াইড বা ওয়াইড অ্যাঙ্গেলে কেমন পিকচার পাবেন। এটা দিয়ে যে ডাইনামিক রেঞ্জ আপনি ক্যাপচার করতে পারবেন সেটা সুপার ইমপ্রেসিভ, যেমনটা S21-এও আছে। তো এটার আসলে লো লাইটে বলেন আর ডে লাইটে বলেন, সব সময় আলট্রা ওয়াইড এবং মেইন সেন্সর দিয়ে ফার্স্ট ক্লাস একটা ছবি আপনি পাবেন, সেটা নিয়ে কোনো কমপ্লেন হবেই না। এটা আসলে টপ নচ কোয়ালিটির একটা পিকচার কোয়ালিটি আপনাকে দিবে, এবং যে পরিমাণে ডাইনামিক রেঞ্জ এটা ক্যাপচার করতে পারে সেটা আসলে অন্য লেভেলের। এবং এটা যে টেলিফটো লেন্স রয়েছে সেটা দিয়ে কিন্তু জুম করে ছবি তোলা যায়। তো আমি দেখেছি যে ওই 10x পর্যন্ত আসলে ইউজেবল ইমেজ পাওয়া যায়, তারপরে ওরকম ইউজেবল ইমেজ পাওয়া যায় না। সো যারা জুম করে ছবি তুলতে চান তারা আসলে 10x পর্যন্ত খুব ভালোভাবে ছবি তুলে ফেলতে পারবেন। এবং এটার যে টেলিফটো লেন্স, সেটাতে আমি দেখেছি যে নাইট মুডে একটু ছবি তুলতে গেলে প্যারা খেতে হয়, সেটা হচ্ছে যে ফোকাসিং বা শার্পনেসের একটু প্রবলেম হয়। বাট
আলট্রা ওয়াইড এবং মেইন সেন্সর দিয়ে খুব সুন্দর আপনি ছবি তুলতে পারবেন, নাইট মোডে বলেন বা ডে লাইটে বলেন সবসময় আসলে ভালো ছবি পাবেন। এবং যদি পোর্ট্রেটের কথা বলি, মানে পোর্ট্রেটের জন্য স্পেসিফিক্যালি এই স্মার্টফোনটার আমি প্রেমে পড়ে গেছি, সেটা হচ্ছে যে টেলিফটো যে লেন্সটা রয়েছে 70mm এর ফোকাল লেন্স, সেইটা দিয়ে পোর্ট্রেট তোলা যায়। তো যেটার জন্য আসলে পোর্ট্রেটের ওই যে ব্যাকগ্রাউন্ড সেপারেশন কম্প্রেশনের একটা ব্যাপার, সেটা আসলে অন্য লেভেলে পাওয়া যায় এই স্মার্টফোনটা দিয়ে, যে কারণে পোর্ট্রেটের একটা কিং বলা যেতে পারে এটা দিয়ে। পোর্ট্রেট সুপার কোয়ালিটির একটা পোর্ট্রেটের মধ্যে পাওয়া যায় এবং ব্যাকগ্রাউন্ডে যে ব্লার এজ ডিটেকশন খুবই ইন্টেলিজেন্ট, সেটা খুব ন্যাচারাল লুকিং লাগে। বাট পোর্ট্রেটের ক্ষেত্রে মেইন সেন্সর দিয়ে যখন আপনি ছবি তুলবেন তখন একটু ওয়াইড অ্যাঙ্গেল বেশি মনে হবে, সো সেটা অত বেশি ন্যাচারাল লাগে না। সো মেইনলি যখন আপনি টেলিফটো লেন্স দিয়ে ছবিটা তুলবেন তখন আসলে ভালো লাগে। বাট দেখেছি যে টেলিফটো লেন্স যদি একটু লো লাইটে চলে যান পোর্ট্রেট তুলতে, তখন আসলে ওই লেভেলে শার্পনেস বা ফোকাস পায় না। সো প্রপার লাইটে টেলিফটো লেন্স দিয়ে সুপার কোয়ালিটির পোর্ট্রেট পাওয়া যায়, এবং যদি লো লাইটে যান তাহলে আসলে মেইন সেন্সর দিয়ে খুব সুন্দর পোর্ট্রেট পাওয়া যায়। এবং এটার যদি সেলফি ক্যামেরার কথা বলি, সেলফিতে কিন্তু ওই সেম সেন্সর যেটা S21 এ, S22-তে এবং S23-তেও, এটাতে আসলে একটু বেটার শার্প ইমেজ পাওয়া যায়। এবং এটা লো লাইট, ডে লাইট অলওয়েজ সবসময় আসলে সুপার কোয়ালিটির একটা সেলফি ক্যামেরা এটার মধ্যে পাওয়া যায়, সেটা পোর্ট্রেট বলেন, নর্মাল পিকচার। এবং পোর্ট্রেটে এত সুন্দর এজ ডিটেক্ট করতে পারে, এত স্মার্ট, এটা আসলে সেলফি ক্যামেরার জন্য আইডিয়াল একটা স্মার্টফোন হবে। যারা সেলফি লাভার একদম চোখ বন্ধ করে কিনতে পারেন, এটা নিয়ে আসলে কোনো প্রকার কমপ্লেন নাই। এবং এটা যদি ভিডিও কোয়ালিটিতে আসে, এটা কিন্তু 8K পর্যন্ত শ্যুট করতে পারে, বাট 8K-তে অ্যাক্ট্রেস সেন্সরে শ্যুট করতে পারে না, সো 8K আসলে রেকমেন্ডেড না। বাট 4K-তে শ্যুট করে আপনি কিন্তু 30 ফ্রেম বা 60 ফ্রেমে শ্যুট করতে পারবেন, এবং এই ফুটেজগুলো খুবই স্টেবল। এবং এটা যে টেলিফটো লেন্স আছে সেটা দিয়েও তো আপনি ভিডিও করতে পারবেন, এবং সেই ভিডিও কিন্তু স্টেবল ফুটেজ। সো এটা যে 3টা ক্যামেরা সেন্সর আছে সবগুলো দিয়েই আপনি স্টেবল ফুটেজ পাবেন, খুবই ইউজেবল ফুটেজ পাবেন। রাতের বেলায়ও খুবই ভালো, বাট রাতের বেলায় আসলে ওই যে টেলিফটো লেন্স দিয়ে ফোকাসে একটু প্রবলেম হয়। তাছাড়া এটা দিয়ে আসলে ওভারঅল গ্রেট কোয়ালিটির একটা ভিডিও কোয়ালিটি আপনি পাবেন, সেটা নিয়ে কোনো কমপ্লেন নাই। এবং কন্টেন্ট ক্রিয়েট করার জন্য ভেরি আইডিয়াল একটা স্মার্টফোন এটা হতে পারে, বাট মাথায় রাখবেন এটা কিন্তু অনেক গরম হয়, সো সেটা একটু মাথায় রাখবেন। এছাড়া আরও কিছু ড্রব্যাক আছে, সেটা আসলে পরে বলতেছি। এবং এটা সেলফি ক্যামেরা দিয়েও কিন্তু আপনি 4K শ্যুট করে ফেলতে পারবেন, তার একটা ভিডিও স্যাম্পল আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। স্যামসাং গ্যালাক্সি S2 যে সেলফি ক্যামেরার পিকচার, সেটা কিন্তু অন্য লেভেলে আসে, সেটা আমি অলরেডি স্যাম্পল দেখিয়েছি এবং বলেছি। এবং সেই হিসেবে এটার আসলে ভিডিও কোয়ালিটি কতটুকু ইমপ্রুভ এবং কতটুকু স্টেবল ফুটেজ এটার মাধ্যমে পাওয়া যায়, সেটা আসলে দেখার অপেক্ষা। কারণ আমি খুব নর্মালি যেভাবে মানে যে স্পিডে হেঁটে যাই সেই স্পিডে হেঁটে যাচ্ছে, এবং খুব নয়েজি এরিয়া, এখানে কিন্তু অনেক সাউন্ড আছে, অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে, তো সেখানে আসলে কেমন সাউন্ড ক্যাপচার করতে পারে এবং ওভারঅল ভিডিও কোয়ালিটি কেমন এটার মাধ্যমে পাওয়া যায়। এটার ফিল্ড অফ ভিউ যথেষ্ট ভালো আছে, অর্থাৎ আপনি যদি হাতটা এরকম সোজা করেন তাহলে কিন্তু টোটাল একটা ভিউ পেয়ে যাচ্ছেন। সো যারা ব্লগ করতে চান তাদের জন্য আসলে ফোনটা কি আইডিয়াল কিনা, কারণ এই যে ডে লাইট সেখানে কিন্তু যথেষ্ট স্টেবল ফুটেজ এবং আমি খুব এক্সপোজ ভিডিও এর মাধ্যমে দেখতে পাচ্ছি, এবং কালারও কিন্তু স্ক্রিনে ভালো দেখা যাচ্ছে। তো অ্যাকচুয়ালি আসলে সাউন্ড কেমন ক্যাপচার করতে পারে সেটা আসলে দেখার অপেক্ষা। তো তারপরে আসলে ব্যাটারিতে কেমন হোল্ড আপ করতে পারে সেটা একটু দেখে নেই। এটাতে কিন্তু 3700 মিলিঅ্যাম্পের একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা আসলে ডিমোশন হয়েছে S21 এর থেকে, অর্থাৎ S21 এর থেকেও ছোট একটা ব্যাটারি। এবং এই স্মার্টফোনটা আসলে S21 থেকে সামান্য একটু ছোট, বাট এটা যে ব্যাটারি সাইজ সেটা কিন্তু ওই লেভেলের জুস আপনাকে দিবে না। অর্থাৎ এটা যে প্রসেসর সেটা কিন্তু আরও বেশি এফিশিয়েন্ট, বাট সেই লেভেলের এক্সপিরিয়েন্স এটার মাধ্যমে পাওয়া যায় না। আমি দেখেছি 4 আওয়ার স্ক্রিন অন টাইম এটার মধ্যে পেয়েছি 120 হার্জে চালিয়ে, সো 60 হার্জে চালালে আর একটু বেটার এক্সপিরিয়েন্স পাওয়া যায়। বাট কথা হলো এত দাম একটা স্মার্টফোন কিনে আপনি 120 হার্জে কেন ইউজ করবেন না। বাট এটার যে 4 আওয়ার আমি স্ক্রিন অন টাইম পেয়েছি সেটা আসলে ডেইলি লাইফে ইউজ করতে গেলে আরও একটু বেশি পাওয়া যায়, বাট এরকম আহামরি লেভেলে বেশি পাবেন না। সো ব্যাটারি লাইফ নিয়ে এটার আসলে একটু কমপ্লেইন আছে। বাট আপনি যদি আইডিয়ালি ইউজ করেন তাহলে আসলে প্যারা খাবেন না, একদিন ইউজ করতে পারবেন। বাট হেভি ইউজারদের জন্য এই স্মার্টফোনটা কোনোভাবেই রিকমেন্ডেড না। তো ফাইনাল থট হচ্ছে এই স্মার্টফোনটা আসলে ড্রব্যাকটা কি, একটা হচ্ছে যে ব্যাটারি লাইফ যদি আপনি স্যাক্রিফাইস করতে পারেন, একটু হিট হয় সেটা যদি স্যাক্রিফাইস করতে পারেন, তাহলে আসলে টপ নচ একটা স্মার্টফোন এটা হতে পারে, কিনতে পারেন। আর যদি চিন্তা করেন যে আপনি এই দুইটা জিনিস স্যাক্রিফাইস করবেন না, ভালো ক্যামেরাও চান, সেই সাথে সাথে একটু বেটার ব্যাটারি লাইফ পেতে চান, বা আপনি যদি একটু হিটিং ইস্যু কম পেতে চান, সেক্ষেত্রে S21 সিরিজে যেতে বলবো আমি। অ্যাটলিস্ট এইটার সাথে আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে। তাছাড়া যদি বলেন যে এটার ডিজাইন এবং ওভারঅল এক্সপিরিয়েন্স এইটা আসলে S21 থেকে বেটার, বাট এইরকম লেভেলের বেটার না যে ওইটা ইউজ করতে থাকলে এটা আপডেট করতে হবে, বা এই মুহূর্তে কিনতে গেলে এইটাই কিনতে হবে লাভ দিয়ে, ওইটার থেকে 10,000 টাকা বেশি। সো এই ছিল আমার S22 পার্সোনাল এক্সপিরিয়েন্স। আপনি যদি এই স্মার্টফোনটা ব্যবহার করেন তাহলে আপনি অ্যাকচুয়ালি কেমন এক্সপিরিয়েন্স পাচ্ছেন সেটা কমেন্ট করে জানাবেন। তাহলে আসলে যারা অন্য কিনতে চায় তারা আমার ভিডিও সহ আপনার কমেন্ট দেখে আরও ভালো বুঝতে পারবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।